দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার চার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ভৌতবিজ্ঞান মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দশম শ্রেণী ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 40 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাস, রাসায়নিক গণনা, প্রথম যে টপিক্সটা রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে, অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যা। তাহলে আমরা সরাসরি চলে যাব। হ্যাঁ, এখানে দেখব যে পূর্ণমান 40, সময় থাকবে 80 মিনিট। হ্যাঁ, এখানে সিলেবাসও আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। দেখো, 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ আসবে 60টি। সেই 60টি প্রশ্নের উত্তর তারা ভালো করে দিবে। যেমন এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন, হ্যাঁ 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার আর 2 মোল অক্সিজেনের আয়তন 44.8 লিটার, অর্থাৎ 1 নম্বর উত্তর। হ্যাঁ, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, হ্যাঁ 1/373 পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এ নম্বর উত্তর। তারপরে 44.8 কিন্তু প্রথমটা এখানেও আছে, আবার ডি নম্বরেও আছে। এরপর আমরা সরাসরি চলে যাবো 1-3, নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপো, বি নম্বরে। রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয় লাভ লাইন, অর্থাৎ লাইভ লাইন, যেটা হচ্ছে এ নম্বর। তারপরে আমার 1-5, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ গ নম্বর। তারপরে 1-6, তোমার জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো এসিটিক অ্যাসিড, এটাকে বলে এসিটিক অ্যাসিড। তাহলে এটা সি নম্বরে আছে, তাহলে সি নম্বর হবে উত্তর। এরপরে হচ্ছে 1-7, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম, এটা ডি নম্বরে আছে। কাজে আমার উত্তর হবে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এই যে উত্তরটা হবে, এই যে এই উত্তরটা হবে। তারপরে নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? বি, অর্থাৎ এটা কি হাইড্রোজেন সালফাইড গ্যাস। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের যে প্রশ্ন, সেটা একটু দেখে আসি। এখানে নিচের যে প্রশ্নগুলোর উত্তর দাও 9টি, এখানে 9টি প্রশ্ন সাথে অথবা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা 9টি প্রশ্নের মধ্যে যদি একটু দেখি, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এটা মাধ্যমিক পরীক্ষাও 2017-তে চলে আসে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম, তার নিজস্ব ধর্ম। তারপর কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয়, তাহলে আলফা সমান β/2 সমান γ/3। এরপরে 2-3, লোহা, ইনভার এবং তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? এটা মাধ্যমিক 18-তে চলে আসছে, এটা ইনভার হবে সবচেয়ে কম। এরপর রোধাঙ্কের এসআই একক, রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। 3-2-4। এরপর 2-5, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কি? ফিউজ তারের রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন, রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তারপর ফিউজ তারে আরও যদি এক্সট্রাভাবে আমি দেখি 2টি বৈশিষ্ট্য, তাহলে ফিউজ তারের টিন, যেমন 25% সীসা, 75% শঙ্কর ধাতু দিয়ে তৈরি। ফিউজ তারের রোধাঙ্ক, গলনাঙ্ক কম হয়, এর ফলে বর্তনীতে অতিরিক্ত প্রবাহ চলে এবং গ্যাস যায়, ফলস্বরূপ বর্তনী মূল লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে 2-7 প্রশ্নটা দেখতে পাচ্ছ, অথবা আছে প্রশ্ন 2-8, 2-8 অথবা 2-9 অথবা আমরা তারপরে দেখব গ্রুপ বি এর প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তরই আমি কিন্তু দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নজরে যদি প্রশ্নগুলি দেখে আসি। তারপরে 3 নম্বরের যে প্রশ্ন, এটা হচ্ছে 2 মার্ক করে প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এই 3-3, 3-5, 3-6 এভাবে করে 3-7, 3-8, 3-9টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এর মধ্যে 6টি প্রশ্ন উত্তর করতে হবে। এবং 4-এর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে 3 মার্কের প্রশ্ন। হ্যাঁ, দেখা গেছে 4-1, 4-2, 4-3, 4-4, 4-5, 4-6। যাই হোক, আমরা সরাসরি এখন বাকি যে প্রশ্নগুলি তার উত্তরে যাই। 2-7, তড়িৎদ্বার বিশেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক। আসলে এই প্রশ্নটা ছিল তড়িৎ বিশেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে। তড়িৎ বিশেষণের সময় কী ধরনের তড়িৎ ব্যবহার করা হয়? তড়িৎ বিশেষণ সর্বদা সমপ্রবাহ তড়িৎ, অর্থাৎ ডিসি ব্যবহার করা হয়। তারপর 2-8, লাইকার অ্যামোনিয়া কাকে বলে? অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। ন্যাচারাল বিকারের বাদামি বর্ণ
ঘটানো হয় কার সংস্পর্শে? অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে। লেড নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পরে তার সংকেত লেখো। এটা মাধ্যমিক পরীক্ষা 2017 সালে। লেড সালফাইড পিবিএস। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন ঘটে? এটা মাধ্যমিক পরীক্ষা 2000। সবুজ রঙের কমিক সালফেট এবং হলুদ রঙের সালফার অধক্ষিপ্ত হওয়ার কারণে দ্রবণ ঘোলাটে সবুজ হয়। সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পরে তার সংকেত কি? এটা মাধ্যমিক 2019। বর্ণহীন সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে সিলভার সালফাইড Ag2S এর কালো রঙের অধক্ষেপ পরে। 2-10 অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখো। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, যেটা Al2O3 এবং 2 অণু পানি 2H2O। ডুরালিউমিয়ামের প্রধান উপাদান কি? ডুরালিউমিয়ামের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। 200 গ্রাম ক্যালসিয়াম কার্বন বিয়োজিত হয়ে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? প্রশ্নটা দেখেছি, এবার উত্তরটা প্রয়োজনীয় সমতাযুক্ত সমীকরণ, যেটা ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তাপের সাহায্যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাই ম্যাস আণবিক ভর যেটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের 40, এই যে ক্যালসিয়াম কার্বনের 12 আর অক্সিজেনের 16, আর এখানে 3টা আছে, এখানে 3 গুণ 16, এটা করলে 100 গ্রাম হয়। অর্থাৎ ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড হবে 12 আর এখানে কি 16 গুণ 2 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনে বিয়োজিত হয়ে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সুতরাং 1 গ্রাম, সুতরাং আমার প্রশ্ন আছে 200 গ্রাম, কাটাকাটি করলে 88 গ্রাম হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 3-এর অথবা 32.5 গ্রাম দস্তা লঘু সালফুরিকের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে? তো এখানে দেখো প্রয়োজনীয় সমতাযুক্ত সমীকরণ, জিঙ্ক সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এখানে অ্যাটমিক নাম কি বলবো আমরা? ম্যাস নাম্বার J10 হচ্ছে 65 আর হাইড্রোজেনের ম্যাস নাম্বার হচ্ছে 1 গুণ 2 অর্থাৎ 2। তো 65 গ্রাম জিঙ্ক লঘু সালফুরিক অ্যাসিডকে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। সুতরাং 1 গ্রামের জন্য 2/65 এবং 32.5 গ্রামের জন্য 2 × 35 2 × 5 অর্থাৎ 1 গ্রাম হবে উত্তর। এরপর 3-2 কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ধরা যাক T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য L1, উষ্ণতা বৃদ্ধি করে L2 করা হলো, দৈর্ঘ্য হয় L2। কঠিন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আলফা এর সংজ্ঞা অনুযায়ী লেখা যায় আলফা সমান L2 - L1 ডিভাইডেড L1 × T2 - T1। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের একক ডিভাইডেড দৈর্ঘ্য একক এবং উষ্ণতার একক, অর্থাৎ 1/উষ্ণতার একক হবে। তাহলে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এরপর 3 প্রশ্ন, পরিবাহীর রোধ দৈর্ঘ্য ও প্রস্থের উপর নির্ভর করে। কোনো পরিবাহীর রোধ আর দৈর্ঘ্য L প্রস্থের ক্ষেত্রফলে তার উপাদানের উপর নির্ভরশীল। যেমন 1 নম্বরের কন্ডিশন হচ্ছে কোনো পরিবাহীর তোমার প্রচ্ছদের ক্ষেত্রফলে অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক L। আবার কোনো পরিবাহীর দৈর্ঘ্য L অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ ও প্রচ্ছদের ক্ষেত্রফল সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1 ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a যখন a ধ্রুবক। এরপর আমরা চলে যাব 3-3। একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? একটি বৈদ্যুতিক গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকার অর্থ হলো যে ওই বাতিটি 220 ভোল্ট বিভব পার্থক্য যুক্ত করলে সেটি 100 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ করে এবং তার উজ্জ্বলতা সর্বোচ্চ হয়। এম্পিয়ারের সন্তরণ সূত্রটি লিখো অথবা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। এম্পিয়ারের সন্তরণ সূত্র আমরা আগে দেখি। তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি তড়িৎ প্রবাহ অভিমুখে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে ব্যক্তিটির প্রসারিত বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকা উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকেই হবে। এগুলি সুন্দর করে মুখস্থ করবে। তারপরে অথবা কি বলছি? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চোখের ক্ষেত্রে অভিমুখ ও মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলে পরিবাহের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। এরপরে ভাস্কর বাতির ব্যবহার চেয়ে CFL বাতি ব্যবহার দুটি সুবিধা লেখো। আর পরের প্রশ্ন অথবা DC অপেক্ষা AC। তাহলে আমরা
আমরা 3-5 সরাসরি প্রশ্নের উত্তরটা দেখব, তারপর অথবার উত্তর দেবো। যেমন ভাস্কর বাতির তুলনায় সিএফএল এর ব্যবহারের সুবিধা। ভাস্কর বাতির চেয়ে সিএফএল বেশি শক্ত সাশ্রয়ী। ভাস্কর বাতি ব্যয়িত তড়িৎশক্তির প্রায় 2% এবং সিএফএল এর ব্যয়িত তড়িৎশক্তির প্রায় 7% থেকে 9% দৃশ্যমান আলোক উৎপন্ন করে। এবং 2 নম্বরের কন্ডিশন, ভাস্কর বাতির চেয়ে সিএফএল এর জীবনীকাল বেশি। ভাস্কর বাতির জীবনীকাল যেখানে প্রায় 1000 আওয়ার অর্থাৎ ঘন্টা, সেখানে সিএফএল এর জীবনকাল 10,000 ঘন্টা। ঠিক আছে, এরপর 3 অথবার প্রশ্ন দেখব, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা। ডিসি যেমন প্রথমের সুবিধাটা, ভোল্টেজ বাড়িয়ে দূরবর্তী স্থানে এসি তড়িৎ প্রবাহকে পাঠানো হলে শক্তি ক্ষয় তুলনামূলক কম হয়। 2 নম্বরের ট্রান্সফরমার ব্যবহারে করে এসি তড়িৎ প্রবাহ প্রয়োজনমতো উচ্চারিত বা নিম্নভাবে পরিবর্তিত করা যায়। 3 নম্বর, জেনারেটরের সাহায্যে ডিসি তড়িৎ প্রবাহ অপেক্ষা এসি তড়িৎ প্রবাহ উৎপাদন খরচ অনেক কম। তারপরে 4 নম্বর, রেকটিফায়ারের সাহায্যে খুব সহজে এসি তড়িৎ প্রবাহকে ডিসি তড়িৎ প্রবাহ রূপান্তরিত করা যায়। রেকটিফায়ারের সাহায্যে, ফাটারের না, রেকটিফায়ার। এরপর আমরা 3-6 দেখব, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট জ্বলিয়ে দেবেন তড়িৎ বিশ্লেষণ। তড়িৎদ্বারে যে দুটিতে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার সমীকরণ। তড়িৎ বিশ্লেষণ, যেমন লঘু 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দেবেন। এতে ক্যাথোড ও অ্যানোডের প্রকৃতি বিশুদ্ধ তামার কপার পাত ক্যাথোড হিসাবে এবং অবিশুদ্ধ তামার মোটা পাত অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। প্রক্রিয়া, লেডের আস্তরণ দেওয়া তড়িৎ বিশ্লেষণের পাত্রে তড়িৎ বিশ্লেষণটিকে নিয়ে তড়িৎ শক্তি চালনা করা হলে দেখা যায় যে অ্যানোডে থাকে কপার পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে কপার রূপে দ্রবণে মিশে উৎপন্ন কপার 2+ ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ ধাতুরূপে ক্যাথোডে সঞ্চিত হয়। এর ফলে ক্যাথোড পুরো হয় এবং একই সাথে অ্যানোড ধীরে ধীরে পাতলা হতে থাকে। তড়িৎ বিয়োজন, কপার সালফেট ভেঙে কপার 2 আয়ন এবং সালফেট -2 আয়ন উৎপন্ন করে। অ্যানোড বিক্রিয়া, কপারটা ইলেকট্রন, এখান থেকে দেখো কপার 2+2 ইলেকট্রন ত্যাগ করে দেয়। ক্যাথোড, কপার 2+2 ইলেকট্রন সমান কপার, এভাবে বিক্রিয়াটা হবে। এরপর 3-7, ইউরিয়া শিল্প উৎপাদনে নামগুলি লেখো, প্রয়োজনীয় শর্তের উল্লেখ করো। তারপরে ইউরিয়ার প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো হচ্ছে তরলে অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড। শর্তাবলী, বিক্রিয়ার সমেতের সমীকরণ, কীভাবে শিল্প উৎপাদন ব্যবহার করো। শর্তাবলী, অতিরিক্ত পরিমাণ নির্জল তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড 150 গুণ বায়ুমণ্ডলের চাপে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তাপমাত্রা উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়। বিক্রিয়ার সমীকরণ, প্রথম ধাপ, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তোমার এখানে NH2COONH4 উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপ, NH2COONH4, এখানে দেখা যাচ্ছে NH2CONH2+ জল উৎপন্ন হবে। এরপরে আমরা এটা অর্থাৎ ইউরিয়া উৎপন্ন হবে। ইউরিয়া শিল্পোৎপাদনের উপাদানগুলোর নাম আমরা দেখেছি। তারপরে অথবার যে প্রশ্ন সেটা উত্তর করব। নাইট্রোলিম কি এর ব্যবহার? নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের একটি মিশ্রণ যা একটি গুরুত্বপূর্ণ নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়। তারপরে এর ব্যবহার, এটি মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। নাইট্রোলিম ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটি মিশ্রণ, এটি নাইট্রোজেন সার হিসেবে পরিচিত এবং মাটির উর্বরতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। এই সারটি সাধারণত কৃষিতে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করা হয় কেন? অ্যামোনিয়া ক্ষারীয় গ্যাস যখন সালফিউরিক অ্যাসিডের আম্লিক জল শোষক পদার্থ উভয়ের মধ্যে বিক্রিয়া অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়, তাই অ্যামোনিয়া শুষ্ক করতে ঘন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। যেমন অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয় দেখানো হচ্ছে। এবার দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, গ্যাসগুলোর নাম ও সমীকরণ লেখো। দুটি গ্যাসের বিক্রিয়া কঠিন পদার্থ উৎপন্ন হয়, একটি উদাহরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এবং অ্যামোনিয়া বিক্রিয়া। এই বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড যা একটি কঠিন সাদা কঠিন পদার্থ গঠিত হয়। যেমন হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে, অন্যান্য উদাহরণগুলি আমরা না পড়লাম, তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরে আমরা চলে যাব অ্যালুমিনিয়াম পাতে 3-9, মোড়া চাটুনি খাওয়া উচিত নয় কেন? অ্যালুমিনিয়াম পাতে মরা পাত্রে চাটনি খাওয়া উচিত নয় কেন? অ্যালুমিনিয়াম পাতে মরা চাটনি খাওয়া উচিত নয় কারণ এটি খাদ্য বিষক্রিয়ার কারণ
হতে পারে। অ্যালুমিনিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যা চাটনির স্বাদ ও গুণমানকে প্রভাবিত করে এবং স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করতে পারে। অ্যালুমিনিয়াম এবং অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার ফলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, যা চাটনির স্বাদ পরিবর্তন করে এবং এটি ক্ষতিকারকও হতে পারে। দীর্ঘদিন ধরে অ্যালুমিনিয়াম সংস্পর্শে থাকলে অ্যালুমিনিয়ামের চাটনিতে মিশে যেতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর। অ্যালুমিনিয়াম ফয়েলে খাদ্য মোড়ানোর সময়, বিশেষ করে অ্যাসিডিক বা লবণাক্ত খাবার, আর্দ্রতা এবং লবণের কারণে অ্যালুমিনিয়াম ফয়েল নষ্ট হয়ে যেতে পারে, যা খাবারে অ্যালুমিনিয়াম প্রবেশাধিকার তৈরি হয় এবং যা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে। সুতরাং অ্যালুমিনিয়াম পাতে মারা চাটনি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি খাদ্য বিষক্রিয়া, স্বাদ পরিবর্তন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এরপরে আমরা 4 নম্বর গ্রুপ ডি এর যে প্রশ্ন আছে, 4 নম্বরের প্রশ্ন দেখব। 4-এর 1-এর যে প্রশ্নটি, দুটোই অঙ্ক, 4-এর 1 অথবা দুটোই। যেমন এখানে দেখো 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। এখানে নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস নাম্বার যেটা হচ্ছে 14 এবং হাইড্রোজেনের 1 দেওয়া আছে। তাই আমরা প্রয়োজনীয় বিক্রিয়ার সমীকরণ, অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড আলাদা করে অ্যামোনিয়া এবং জল উৎপন্ন করবে। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে তোমার আণবিক ভর যদি বলি 2 আছে, তারপরে 14 নাইট্রোজেনের এবং হাইড্রোজেনের 1 গুণ 4 যোগ 35 ক্লোরিনের 35.5। এটা ক্যালকুলেশন করলে 107 গ্রাম হয়। তদ্রূপ অ্যামোনিয়া ক্যালকুলেশন করে 34 গ্রাম হয়। সমীকরণ থেকে পাই 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয় 34 গ্রাম অ্যামোনিয়া। সুতরাং 10.7 গ্রাম অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয় 14 গুণ 10.7 ডিভাইডেড 107, 3.4 গ্রাম অ্যামোনিয়া। আশা করি বুঝতে পেরেছো। এবারে অথবা প্রশ্ন আমরা দেখব, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন। ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত? 100 গ্রাম পার মোল। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর, হ্যাঁ, তাহলে 44 গ্রাম পার মোল। তারপরে বিক্রিয়াটি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং জল। সুতরাং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। সুতরাং 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে 44 ডিভাইডেড 100 গুণ 50, 44 ডিভাইডেড 100 গুণ 50। এখানে যদি আমি কাটাকাটি করি, 50-এর সাথে 100 কাটলে কত হয়? 2, অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে চালনা করতে হবে। এবার 4-এর 2, কঠিন পদার্থের মধ্যে প্রবাহিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর? কঠিন পদার্থের তাপ পরিবাহিত মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে। পদার্থের তাপ পরিবাহিতা, হ্যাঁ, তাপমাত্রার পার্থক্য, পদার্থের ভেদ। আরও ভাবে যদি বলে তাপ পরিবাহিতা, এটি হলো একটি পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ যেমন ধাতুগুলো সাধারণত ভালো তাপ পরিবাহী, যেমন যেখানে কঠিন বা প্লাস্টিক কম তাপ পরিবাহী। এবং তাপমাত্রার পার্থক্য, তাপ পরিবাহিতার হার সাধারণত তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। তাপমাত্রা যত বেশি পার্থক্য থাকবে, তাপ পরিবাহিতার হারও তত বেশি হয়। পদার্থের ভেদ, তো পদার্থের ভেদও তাপ পরিবাহিতার হারকে প্রভাবিত করে। পদার্থের ভেদ বৃদ্ধি পেলে তাপ পরিবাহিতার হার কমে, কারণ তাপকে আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। যাই হোক, 4-এর 2 তোমরা পেয়ে গেলে। এবার তাপীয় রোধ কাকে বলে? কঠিন পদার্থের তাপ পরিবাহীকান্ত রাশিমালা লেখো। তাপীয় রোধ হলো কোনো পদার্থের সেই বৈশিষ্ট্য যা তাপের প্রবাহকে বাধা দেয়। এটি একটি পদার্থের তাপ পরিবাহিতা বা তাপের পরিবাহিতার ক্ষমতার বিপরীত। অন্যভাবে বলতে গেলে বলা হয় তাপীয় রোধ হলো একটি পদার্থের গুণাবলী যা তাপের প্রবাহকে বাধা দেয়, যেমন বৈদ্যুতিক রোধ বৈদ্যুতের প্রবাহকে বাধা দেয়। তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালা সেটা যদি আমরা দেখি, তাহলে ধরা যাক একটি আয়তকার পাতের বেদ ডি, যেটা এখানে এই যে আয়তকার পাতটি তোমার দেওয়া আছে, এই যে তোমার আয়তকার পাত বেড ডি, 2 বিপরীত পৃষ্ঠের, হ্যাঁ, উষ্ণতা হচ্ছে θ1 θ2, যেখানে θ1 গ্রেটার দ্যান θ2 এবং 2 বিপরীত পৃষ্ঠের প্রতিটির ক্ষেত্রফল এই স্থিতি অবস্থায় টি সময় তরলের লম্বভাবে কিউ পরিমাণ তাপ পরিবাহিতা হলে 1 নম্বর যে সমীকরণ কিউ ইজ প্রপোর্শনাল টু এ, 2 নম্বর কিউ ইজ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2 এবং 3 নম্বর কিউ ইজ প্রপোর্শনাল 1/d এবং 4 নম্বর কিউ ইজ প্রপোর্শনাল টু টি। সবগুলি সমীকরণ যদি কম্বাইন করে লেখা হয় তাহলে এভাবে একসাথে লিখতে পারি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এই যাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। যাই হোক, এরপর আমরা পরের প্রশ্নে যাব। 4-এর 3, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সমীকরণ। তাহলে আমরা দেখি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সমীকরণ। তো প্রথম সূত্র, পরিবাহীর রোধ আর তড়িৎ প্রবাহের সময়টি এবং অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার, যেখানে আর এবং টি স্থির। দ্বিতীয় সূত্র, কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে, তাই পরিবাহীর উৎপন্ন তাপ এইচ ওই পরিবাহীর রোধের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক আর, যেখানে আই এবং টি স্থির। তৃতীয় সূত্র, কোনো পরিবাহীর রোধ আর এবং প্রবাহ মাত্রা আই ইজি থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এবং তড়িৎ প্রবাহের সময়
আয় সমানুপাতিক অর্থাৎ 33 65 যেখানে আর এবং আই স্থির। এবার একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি, দুটি 80 ওয়াটের বাতি আছে। বাতি এবং পাখাগুলো দৈনিক 5 ঘন্টা করে জ্বলে, প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? তাহলে আমার বাতি দুটির ক্ষমতা হচ্ছে যেহেতু একটায় 60 ওয়াট, কাজে দুটো বাতিতে 60 গুণ 2 180 ওয়াট, এবং পাখা দুটির ক্ষমতা হচ্ছে একটায় 80 ওয়াট, দুটো পাখায় 80 গুণ 2 160 ওয়াট, এবং প্রয়োজনীয় সময় হচ্ছে 1 মাস। 1 মাসে 30 দিন, তাই প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, এই কারণে 5 গুণ 30 150 আওয়ার। মোট ব্যয়িত শক্তি ডাব্লিউ সমান আমরা জানি P1T P2T। তাহলে এখানে মানটা বসাই দিয়ে 120 গুণ 150 160 গুণ 150, তাহলে 18,000 যোগ 24,000 করলে 42,000 ওয়াট আওয়ার। এটা কিলোওয়াটে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করলে 42 কিলোওয়াট আওয়ার। দ্যাট মিনস কিলোওয়াট আওয়ারকে ইউনিট বলে, 42 ইউনিট। তাহলে 1 মাসে মোট খরচ 42 গুণ 4 168 টাকা। এভাবে করবে। এরপর 4 হচ্ছে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে ধাতু নিষ্কাশনের সময় উহার সাথে ক্রায়োলাইট ও ফসফরাস মেশানো হয় কেন? তড়িৎ বিশ্লেষণ রূপে অ্যামোনিয়াম এবং ক্রায়োলাইট ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, এবং ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক কমাতে সাহায্য করে, যা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সহজ করে তোলে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইড গলানো হয়, এরপর এটি ক্রায়োলাইট ফ্লুসপারের মতো পদার্থের সাথে মিশ্রিত করে অ্যালুমিনিয়াম অক্সাইড গলানো কঠিন, কারণ এর গলনাঙ্ক খুবই বেশি, প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। ক্রায়োলাইট এবং ফ্লুসপার মিশ্রিত করলে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কমে যায়, যা অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়া সহজ করে তোলে। ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম দ্রবীভূত করতে সাহায্য করে এবং ফ্লুসপার মিশ্রণের গলনাঙ্ক আরও কমিয়ে দেয়। এ কারণে উত্তরটা এভাবে লিখবে। এবং 4-এর 5 অচল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড শিল্পের সমীকরণ লেখো। তো এই হচ্ছে অচল পদ্ধতির নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। তারপরে সমীকরণটা তোমরা এই যে সমীকরণ দেখো, এই সমীকরণগুলি ভালো করে ক্লিয়ার করে লিখে দেবে বই থেকে। এরপরে স্পর্শ পদ্ধতিটাও ভালো করে এখান থেকে পড়বে। সর্বশেষে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প তৈরিরা 2018 সনের প্রশ্ন এসেছে মাধ্যমিক পরীক্ষায়। শর্তাবলী বিক্রিয়ার সমীকরণ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলেচুন 1:3 ভরের অনুপাতে ভালোভাবে মিশানো দরকার। মিশ্রণটির শক্ত কাচের পরীক্ষা নাহলে বা গোলতল ফ্লাক্সে নিয়ে ধীরে ধীরে খুব সাবধানে উত্তপ্ত করা দরকার। এটা সমীকরণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং জল উৎপন্ন করে। এরপর থার্মাইট পদ্ধতি কাকে বলে, এর ব্যবহার লেখো। তাই থার্মাইট পদ্ধতি কি? উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়াম আসক্তি তীব্র হয়, এটি তীব্র বিজারক হিসাবে কাজ করে। রেড হিমাটাইট অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে প্রায় 2000 ডিগ্রি উষ্ণতায় বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। এই পদ্ধতিকে থার্মাইট পদ্ধতি বলা হয়। যেমন এখানে ফেরিক অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে আয়রন প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন। থার্মাইট মূলত একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে অ্যালুমিনিয়াম গুঁড়ো লোহার অক্সাইড যেমন আয়রন অক্সাইড মিশে উচ্চ তাপমাত্রায় জ্বালানো হয়। এই বিক্রিয়া তাপ নির্গত করে এবং এতে উৎপন্ন হয় লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। এই পদ্ধতি প্রধানত লোহা ও অন্যান্য ধাতু নিষ্কাশন ও ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়। এরপরের যে প্রশ্নটা তোমরা যদি আবার একটু লোহায় মরচে নিবারণ উপায়গুলি বর্ণনা করো। এখানে লোহায় মরচে নিবারণ তোমাদের বই থেকেই দিয়ে দিয়েছি আমি পদ্ধতি। এখানে বেশ কয়েকটা পদ্ধতি আছে। যদি আমি একটা দুইটা আয়রন নির্মিত বস্তুর উপর আলকাতরা বা রং বার্নিশের প্রলেপ দেওয়া হয়, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে সিস্টেম চালনা করলে আয়রন পৃষ্ঠতলে ফেরোসফিক অক্সাইড আচরণ পায়, যা আয়রনকে জল ও বায়ুর সংস্পর্শে আসতে বাধা দেয়। মরচে নিবারণের জন্য আয়রন জড়িত উপর গলিত জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যা জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন বলে। জিঙ্ক প্রলিপ্ত লোহাকে গ্যালভানাইজেশন আয়রন বলে। আয়রন অপেক্ষা জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি, কারণ জিঙ্কে অধিক পরিমাণে তড়িৎ ঋণাত্মক ধাতু, তাই আর্দ্র বায়ুতে আয়রনের সঙ্গে জিঙ্ক জারিত হয়। যাই হোক, এভাবে তোমরা টোটাল প্রশ্নের উত্তরটা দেখে নিলে। আশা করি তোমরা ফার্স্ট রুল আর যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো, তাহলে তোমাদের একবারে প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া হবে। এবং এখানে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলিও অনেক বা চরম ইম্পর্ট্যান্ট। পরিশেষে বলবো, তোমাদের যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।